সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি বিমল মল্লিক, বাংলা বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। চতুর্থ বর্ষের চিরায়ত সাহিত্যের যে কোর্স তোমাদের পাঠ্য রয়েছে, সে অংশের কাব্যাংশ অর্থাৎ অনুবাদ সাহিত্যের একটি অংশ, সেটি হচ্ছে কালিদাসের মেঘদূত। এই মেঘদূত কাব্যের অনুবাদ তোমাদেরকে পড়তে হবে। সেখানে আমরা পূর্বমেঘ সম্পর্কে আজকে আলোচনা করব, এবং এই পূর্বমেঘ সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে কালিদাসের এই মেঘদূত কাব্য ছাড়াও আরও কিছু কাব্য রয়েছে, যেমন কুমার সম্ভব, রঘুবংশ, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা মিত্র, বিক্রমোর্বশীয়। এরকম তার কাব্য ছাড়াও নাটক রয়েছে নলোদয়, শ্রুতবোধ, ঋতুসংহার, শৃঙ্গার রসঘটক, শৃঙ্গার রতিলক, পুষ্পবান বিলাস, দাত্রিংশ পুত্তলিকা। এগুলো কালিদাসের সাহিত্য বলে পরিচিত। আমরা বুধদেব বসুর অনুদিত মেঘদূত কাব্যের অনুবাদ পড়ব। কালিদাসকৃত সংস্কৃত কাব্যের বাংলা অনুবাদ বুধদেব বসু করেছেন, সেটি তোমাদের পাঠ্য রয়েছে। আজকে আমরা এই মেঘদূত কাব্যকে সরলীকরণ করার জন্য প্রথমে আমরা কালিদাসের সেই সংস্কৃত কাব্যের বাংলা গদ্যরূপ সম্পর্কে একটি ধারণা দিব। এখানে মেঘদূত কাব্যকে দুটি অংশে ভাগ করা হয়েছে, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। আমরা আজকে পূর্ব মেঘের কিছু কবিতাংশের সরলার্থ বা গদ্যরূপ বর্ণনা করব। এখানে তোমাদেরকে বলে রাখি যে কর্তব্যে অবহেলার জন্য যক্ষ যেভাবে অভিশপ্ত হয়েছিলেন সেই সম্পর্কে যে আলোকপাত সেটি আমরা করব। আমরা ঘটনাটি একটু গদ্যরূপে জেনে নিতে চাচ্ছি। কর্তব্যে অবহেলার জন্যে এক প্রেমিক যক্ষ অভিশপ্ত হয়েছিল 1 বছরের জন্য। তাকে পত্নী বিরহিত জীবনযাপন করতে হবে রামগিরি আশ্রমে। অভিশাপের ফলে যক্ষের সমগ্র মহিমা থেকেই সে বঞ্চিত হলো। এখানে আমরা বলে রাখি এটি হচ্ছে কবিতাংশ 1-এর গদ্যানুরূপ। এরকম আমরা প্যাড়া করে করে প্রত্যেকটি কবিতাংশের গদ্যরূপ বর্ণনা করার চেষ্টা করছি। দ্বিতীয় অংশে বলা হয়েছে অলকা থেকে রামগিরি। এই রামগিরিতেই বনবাসের সময় রাম সীতা একসঙ্গে বাস করছিলেন। এখানকার জল সীতার স্নানে পবিত্র, শ্যামল তরুর ছায়ায় স্নিগ্ধ। এই তীর্থেই শুরু হলো যক্ষের নির্বাসিত জীবন। কয়েক মাস কেটে গেল, বিরহ দুঃখে শীর্ণ যক্ষের বাহু থেকে স্বর্ণ বলয় খসে পড়ল। তারপর এলো আষাঢ়ের প্রথম দিন। এই দিন সে দেখল শৈলনিতম্বের আলিঙ্গনে আবদ্ধ একখণ্ড মেঘ। তার কাছে মনে হলো এই প্রমত্ত হস্তি যেন শৃঙ্গের আঘাতে আঘাতে মত্ত হয়ে উঠেছে। এক প্রমত্ত হস্তি তার ভূমিখননের খেলায়। সে এক রমণীয় দৃশ্য। ওই মেঘ তার হৃদয়ের কামনা উদ্দীপিত করে দিল। অশ্রুবাষ্প কোনো মতে হৃদয়ের মধ্যেই দমন করে সে মেঘের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তামগ্ন হয়ে রইল। মেঘদর্শনে সুখী ব্যক্তিরও চিত্ত বেকুল হয়ে ওঠে। কণ্ঠ আলিঙ্গনে উৎসুক যার প্রিয় দূরবর্তী, তার তো কথাই নেই। শ্রাবণ মাস আসন্ন। যক্ষ তার বিরোহিণী প্রিয়ার প্রাণ রক্ষা করার জন্য মেঘের সাহায্যে নিজের কুশল সংবাদ পাঠাতে আগ্রহী হলো। সে তখন কুরুচি ফুলের অর্ঘ্য সাজিয়ে মেঘকে অভ্যর্থনা জানালো, আর প্রসন্ন চিত্তে ও প্রীতিপূর্ণ বাক্যে তার কুশল জিজ্ঞাসা করল। কিন্তু মেঘ তো জড় পদার্থ, ধূম, জ্যোতি, জল ও বায়ুর সমষ্টি, আর সংবাদ যে বহন করে নিয়ে যায় তার
প্রয়োজন সমর্থ ইন্দ্রিয়। মেঘের মতো ওই সব কিছুই নেই, তবে সে যক্ষের দূত হয়ে যাবে কেমন করে? যক্ষ এই সব কিছুই না ভেবে মেঘকে তার প্রার্থনা জানালো, যারা কামাতো চেতন অচেতনে ভেদগান, তাদের কাছে আশা করা যায় না। বক্তব্যের সূচনায় মেঘের একটু স্তুতি চাই। যক্ষ বলল, ওগো মেঘ, আমি জানি তুমি পুষ্কর এবং আবর্তক মেঘের বংশে জন্মগ্রহণ করেছ। তুমি ইন্দ্রের প্রধান সহচর। তুমি তোমার ইচ্ছা অনুযায়ী রূপ গ্রহণ করতে পারো। অদৃষ্টবশে আমার প্রিয়া আজ দূরবর্তী, তাই তোমার কাছে আমি প্রার্থী হয়ে এসেছি। গুণবান ব্যক্তির কাছে প্রার্থনা যদি ব্যর্থ হয় তবে তাও ভালো। অধম ব্যক্তির কাছে প্রার্থনা সফল হলেও তা বরণীয় হতে পারে না। যারা সন্তপ্ত তাদের তো তুমি এই একমাত্র শরণ। আমি ধনপতি কুবেরের কোপে প্রিয়ার সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়েছি। আমার সংবাদ তুমি প্রিয়ার নিকটে বহন করে নিয়ে যাও। তোমাকে যেতে হবে অলকায়। অলকা যক্ষরাজগণের বিলাসভূমি, অন্যদিকে তীর্থভূমিও বটে। নগরের বাইরে উদ্যানে প্রতিষ্ঠিত মহেশ্বর মূর্তি, তার ভালো শোভিত দৃশ্যের দীপ্তিতে আলোকিত হয়ে আছে নগরের সমস্ত অট্টালিকা। বায়ুপথে তোমাকে উড়ে যেতে দেখলে প্রসিত ভর্তৃকা নারীদের মনে আশার সঞ্চার হবে। এইবার বুঝি মিলনকাল আসন্ন। তারা এলো চুলের প্রান্তভাগ তুলে নিয়ে তোমাকে দেখবে। আমার মতো পরাধীন ব্যক্তি ছাড়া আর কে আছে যে তোমার উদরে তার বিরহ বেকুলা প্রিয়াকে উপেক্ষা করবে? অনুকূল বায়ু, মৃদুমন্দ প্রবাহিত গর্বিত চাতক তোমার বাম দিকে মধুর কুজনে মত্ত। আকাশে মালার মতো সজ্জিত হয়ে বলাকাদল নয়ন মনোহর তোমার সেবা করবে, কেননা তোমার সঙ্গে তাদের ক্ষণ পরিচয়। তুমি আড়াল রচনা না করলে বক মিথুন মিলিত হবার অবকাশ পায় না। বাধাহীন গতিতে এগিয়ে গেলে আমার পতিব্রতা পত্নীকে, তোমার ভ্রাতৃজায়াকে দেখতে পাবে। সে মিলনের আশায় এখন দিন গুনছে। নিশ্চয় সে এখনও জীবিত আছে, কেননা বৃন্ত যেমন ফুলকে ধরে রাখে, আশাও তেমনি জীবনকে বাঁচিয়ে রাখে। এই আশার বন্ধন বিরহকালে নারীর ভঙ্গুর হৃদয়কে ধরে রাখে। তোমার যে গর্জনে ভূমিভেদ করে ভূকন্দলী ফুল বেরিয়ে আসে, ঘোষণা করে এইবার পৃথিবী অবন্ধা অর্থাৎ শস্যশালিনী হবে। তোমার সেই শ্রবণ মধুর গর্জন শুনে মানস যাত্রী রাজহংসের দল মুখে মৃণালখণ্ড বহন করে কৈলাস পর্যন্ত তোমার সঙ্গী হবে। এইবার তোমার প্রিয় বন্ধু ওই রামগিরি পর্বতকে আলিঙ্গন করে বিদায় গ্রহণ করো। ওই পর্বতের মেখলা সব মানবের পূজ্য শ্রীরামচন্দ্রের পদচিহ্ন অঙ্কিত। কালে কালে তোমার সান্নিধ্য লাভ করেই দীর্ঘ বিরহের তাপ উহার সর্বাঙ্গ থেকে নিঃসৃত হতে থাকে। তোমার যাবার যোগ্য পথের সন্ধান বলে দিচ্ছি। এরপর শ্রবণ মধুর সংবাদটিও তুমি শুনতে পাবে। যেতে যেতে যখনই তুমি একটু ক্লান্ত হবে তখন শিখরে শিখরে একটু বিশ্রাম করে যেও। যখনই মনে হবে জলবর্ষণের ফলে একটু ক্লান্ত হয়েছ তখন একটু হালকা জলপান করে নিও। তুমি যখন আকাশ পথে যাবে তখন সরলা সিন্ধাঙ্গনাগণ বিস্মিত দৃষ্টিতে তোমার দিকে চেয়ে দেখবে আর ভাববে, তাই তো, ঝঞ্ঝার বেগে কোনো পাহাড়ের চূড়া উড়ে যাচ্ছে বুঝি। দিকে দিকে দিংনাক আছে, তারা হয়তো তোমার পথরোধ করতে আসবে। তুমি তাদের এড়িয়ে যেও। তোমার যাত্রা শুরু হবে এই সরস বেতসকুঞ্জ থেকে আকাশ পথে। বিভিন্ন বর্ণের রত্ন একসঙ্গে মেশালে যেমন সুন্দর দেখায়, তেমনি সুন্দর ইন্দ্রধনু
পর্বতের উপরে স্থিত বল্মিকের স্তূপ থেকে ধীরে ধীরে উঠবে। তুমি যখন উত্তর দিকে যাত্রা করবে তখন তোমার দেহে লগ্ন হবে সেই ইন্দ্রধনু। তখন তোমার দেহে কত শোভা বাড়বে বলো তো। কৃষ্ণ যেমন সুন্দর ময়ূর পুচ্ছ তার মোহন চূড়ায় সাজিয়ে গোপাল বেশে সাজাতেন, তোমার সাজও হবে ঠিক তেমনি। কৃষিফল তো তোমার এই অধীন, তাই জনপদ বধূরা তোমার দিকে প্রীতি স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবে। এরা সরল ভুরুবিলাস বা কটাক্ষ এরা জানে না, সেই দৃষ্টিতে থাকবে গভীর আগ্রহ। তোমার মনে হবে দৃষ্টিতেই ওরা যেন তোমাকে পান করে ফেলবে। এইভাবে তুমি হালকা কষিত উচ্চভূমির উপরে উঠবে। কর্ষণের ফলে সেই ভূমি হবে সৌরভময়। তোমার নিশ্চয়ই ভালো লাগবে। সেই সৌরভ আঘ্রাণ করতে করতে একটু বেঁকে পশ্চিম দিকে যেয়ে তারপর আবার উত্তরে যাত্রা চলবে। একটু বেঁকে পশ্চিমে যেতেই তোমার চোখে পড়বে আম্রকূট পর্বত। এরও অরণ্য সম্পদ দাবানলে দগ্ধ হবার সময় তোমার এই বর্ষণে সেই দাবদাহ নির্বাপিত হয়েছিল। তোমাকে পথশ্রমে ক্লান্ত দেখে কৃতজ্ঞ আমকুট বেশ আদর করেই তোমাকে মঞ্চকে বহন করবে। উপকারের কথা মনে রেখে ক্ষুদ্র ব্যক্তিও বন্ধুকে আশ্রয়দানে বিমুখ হয় না। আর এই পর্বত তো উন্নত। পরিপক্ক আয়ের কারণে আম্রের কারণে শোভিত এই পর্বতের শিখরে স্নিগ্ধ কেশপাশের মতো শ্যামবর্ণ। তুমি যখন সেখানে অধিষ্ঠিতা হবে তখন আকাশ থেকে দেবদম্পতিরা দেখবেন ওই শৃঙ্গ যেন পৃথিবীর স্তনের মতো শোভিত। চারদিকে পাণ্ডুবর্ণ মধ্যে শ্যামবর্ণ। এ দৃশ্য হবে দেবদম্পতিরও দর্শনীয়। ওই আম্রকূটের কুঞ্জবনে বনচর বধূরা বাস করেন। তুমি মুহূর্তকাল সেখান থেকে কিছু বর্ষণ করো। বর্ষণের পর নিশ্চয়ই তোমার গতি লঘু হবে। তখন তুমি দ্রুত গতিতে অগ্রসর হও। তখন দেখতে পাবে বিন্ধ্য পর্বতের পাদদেশে বিশীর্ণ রেবা নদী প্রবাহিতা। বিন্ধ্য গাত্রে রেবার বিচিত্র ধারা দেখলে মনে হবে যেন হস্তির দেহে বিচিত্র রেখায় রচিত সজ্জা। ওগো মেঘ, তুমি তো সেখানে বর্ষণ করবেই, কিন্তু বর্ষণের পর যখন হালকা হবে তখন গজমদধারায় সুবাসিত রেবার জলধারা পান করে নিও। তুমি সারবান হলে বায়ু আর তোমাকে যেখানে খুশি উড়িয়ে নিয়ে যেতে পারবে না। যে লঘু সেই সর্বাংশে রিক্ত, সে যে পূর্ণ তার গৌরব সর্বত্র। পথে যেতে যেতে তোমার বর্ষণের ফলে কদম্ব ফুল ফুটে উঠবে। সবুজ ও পাংশু বর্ণের মিলনে তাদের অপূর্ব শোভা। সেই ফুলের কেশর অর্ধেক উদ্গত। কোথাও নদীর তীরে তীরে ভুঁই চাপা ফুটে উঠবে, কোথাও বা বনভূমি দগ্ধ হয়েছিল। তোমার বর্ষণে মাটি থেকে এক মধুর গন্ধ উঠতে থাকবে। সেই গন্ধ আঘ্রাণ করতে করতে বিচিত্র হরিণ মাটি থেকে এক মধুর গন্ধ উঠতে থাকবে। বিচিত্র মাটি থেকে হরিণগুলো তোমার বর্ষণ সিক্ত পথে ছুটে যাবে। তারাই বলে দেবে সবাইকে কোন পথে তুমি গিয়েছো। বর্ষণের সময় ভূমিতে পড়বার আগেই চাতক জলপান করে সেই সব জলবিন্দু গ্রহণে নিপুণ চাতকদের দেখতে দেখতে সিন্ধেরা 1, 2 করে গণে যাচ্ছেন মানস যাত্রী সারিবদ্ধ বলাকার দল। এমন সময় হঠাৎ মেঘের গর্জন, চকিত ভিড়, সন্ধ্যাঙ্গনারা সঙ্গে সঙ্গে দৈত্যের বক্ষে আশ্রয় নেবে। অযাচিত এই আলিঙ্গনে খুশি হয়ে সিন্ধেরা নিশ্চয়ই তোমাকে সমাদর করবেন। তাছাড়া আলিঙ্গনবদ্ধ স্নিগ্ধ মিথুনদের দেখে তোমারও আনন্দ হবার কথা। ওগো বন্ধু, আমার প্রিয়ার উদ্দেশ্যে যাত্রা করো।
তুমি দ্রুত পথ চলবে আমি জানি, তবু মনে হয় কুরচি ফুলের সুগন্ধে আমোদিত পর্বতে পর্বতে তোমার কিছু বিলম্ব হতে পারে। কুরচি ফুলের সুগন্ধের কথা ছেড়ে দিলেও আকাশে তোমাকে দেখে সাদা সাদা জল ভরা চোখে তোমার দিকে তাকিয়ে ময়ূরের দল যখন স্বাগত সম্ভাষণ জানাবে, তখন তুমি কষ্ট হলেও একটু তাড়াতাড়ি চলবার চেষ্টা করো। এরপর তোমার যাত্রাপথে পড়বে সুন্দর দশার্ণ দেশ। তুমি দশার্ণে উপস্থিত হলে মানস যাত্রী সেই রাজহংসের দলও সেখানে কিছুদিন থেকে যাবে। দশার্ণের চারিদিকে শ্যাম জম্বুবন, তাদের ফুল পরিপক্ক, বাইরে পাণ্ডু ছায়া ভরা কেতকীর বেড়া ঘেরা উপবন। তুমি সেখানে এলে কেতকীর কুড়ি ফুটে উঠবে। গ্রামের মধ্যে পথের পাশে বৃক্ষে বৃক্ষে গৃহ বলিতুক পক্ষীরা নির্মাণে রত। দশার্ণ দেশে এই বিখ্যাত রাজধানী বিদিশা। সেখানে গেলে তোমার বিলাসী হৃদয়ের কামনা পূর্ণ হবে। সেখানে বেত্রবতীর স্বাদু জল খানিকটা পান করে নিও। তোমার মনে হবে ওই নদীরূপিণী নায়িকা ভ্রুভঙ্গে তোমাকে নিষেধ করছে। তার কণ্ঠস্বর ব্যক্ত হবে চঞ্চল উর্মির কলধ্বনিতে। ওদিকে শোনা যাবে তীরপ্রান্তে তোমারও মৃদু গভীর গর্জন। বিদিশানগরীর উপকণ্ঠেই এক সুন্দর পাহাড়, নাম নিচই। সেই পাহাড়ে বিশ্রাম নেবার জন্যে কিছুক্ষণ অপেক্ষা করো। তোমার সংস্পর্শে এলে সেখানে প্রস্ফুটিত কদম্ব পুলকিত হয়ে উঠবে। সেখানে নির্জন গিরি গুহায় যৌবন বিলাসী প্রেমিকের দল বিলাসিনী রমণীদের সঙ্গে মিলিত হয়। তাদের সুবাসিত অঙ্গের পরিমলে গিরি গুহাগুলি সুগন্ধে পূর্ণ হয়ে উঠবে। পাহাড়ে কিছুক্ষণ বিশ্রামের পর আবার তুমি যাত্রা করবে। বন নদীর দুই তীরে দেখতে পাবে যূথিকার ঝাড়। সেখানে তুমি তোমার নতুন জলকণা একটু বর্ষণ করে যেও। যে রমণীরা সেই পুষ্পবনে পুষ্পচয়ন করতে আসে, তারা রৌদ্রে ক্লান্ত, ঘাম ঝরে পড়ছে। ঘাম মুছতে গিয়ে তাদের কর্ণে পরিহিত পদ্ম ফুল লাগছে। তুমি তাদের ছায়া দিয়েছ বলেই তাদের ক্ষণ পরিচিত বন্ধু। তাই পুষ্পচয়নকারিণীদের প্রসন্ন এবং কৃতজ্ঞ দৃষ্টিতে তুমি অভিনন্দিত হবে। উত্তরে তোমার যাত্রা, কিন্তু সোজা উত্তরে গেলে চলবে না। পথ একটু বাঁকা হলেও তোমাকে উজ্জয়িনীর দেখে যেতে হবে। উজ্জয়িনীর বিশাল অট্টালিকার কোণে একটু বসে যেও, প্রণয়ে বিমুখ হয়েও না। সেখানে উজ্জয়িনীর পুরো ললনাদের কি সুন্দর অপাঙ্গ দৃষ্টি! বিদ্যুৎ বিকাশের মতো নৃত্যময় সেই দৃষ্টিই যদি ভোগ না করলে তবে তোমার জীবন ব্যর্থ। পথে নির্বিন্ধা নদী তরঙ্গে তরঙ্গে কলকল শব্দে ছুটে যাচ্ছে। সঙ্গে চলছে হংসের শ্রেণী। ওরা যেন নদীর মেখলা। হংসের কলরব, জলের কলধ্বনি যেন সেই মেখলার মৃদু ঝঙ্কার। বাধাহীন স্থানে সৃষ্টি হয়েছে নদীর আবর্ত। ওই আবর্ত যেন নদী সুন্দরীর নাভিকূপ। তুমি একটু নেমে এসো, এর রস আস্বাদন করে নিও। অনেক কথা বলবার শক্তি ওর নেই। ভাবের বিলাসেই নারীর প্রণয় ভাষণ। তো আমরা এই পূর্ব মেঘ অংশের অর্ধেকটা পাঠ করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে গদ্যরূপটা আসলে কালিদাসের মেঘদূত কাব্যের কীরকম, যেটি বুধদেব বসুর অনুবাদ থেকে একটু ভিন্নতর। তো করোনাকালীন বৈশ্বিক মহামারীতে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ সকলকে। পরবর্তী শ্রেণী কার্যক্রমে